আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ভবিষ্যতে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না মনে করে বিএনপি। অতীতের অবৈধ নির্বাচনে সহায়তাকারীদের বিচারের আওতায় আনার দাবি। বিদেশি রাষ্ট্রের তাবেদার নয়, আগামীতে বাংলাদেশপন্থীরাই দেশের নেতৃত্ব দেবে মন্তব্য নাহিদ ইসলামের। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি উদ্বোধন। ভাইকে শায়েস্তা করতেই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করল কুমিল্লার চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা শাহ পরাণ, আলামত জব্দ। বুয়েটের তৈরি ই রিকশা ছাড়া সব অটোরিকশা পর্যায়ক্রমে ডাম্পিংয়ের ঘোষণা। উত্তর সিটির প্রশাসকের বিকল্প ব্যবস্থা না করলে পরিবহনে সংকট সৃষ্টির আশঙ্কা রাজধানীবাসীর। এবং রাজধানীতে দিন দিন বেড়েই চলেছে মশার উপদ্রব। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে অসন্তোষ নগরবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। নিষিদ্ধ করা হোক বা না হোক, বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে এসব কথা বলেন তিনি। যারা অবৈধ নির্বাচনে সাহায্য করেছে তাদের বিচার ও চাকরি থেকে অপসারণের দাবিও জানান রিপন। 18 ও 24 সালের নির্বাচনে নির্বাচন কমিশন সহযোগিতা না করলে আওয়ামী লীগের ভোটে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলে জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। এবার রক্তে লেখা জুলাই অভ্যুত্থান। শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয় এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনে সকালে ঠাকুরগাঁয়ের পথসভায় তিনি বলেন, এই বাংলাদেশ আর হাসিনার বাংলাদেশ এক নয়, বিদেশি রাষ্ট্রের তাবেদার সরকার নয়। এখন থেকে শুধু বাংলাদেশপন্থীরাই এই দেশের নেতৃত্ব দেবে বলেও জানান এনসিপি আহ্বায়ক। বলেন, ঠাকুরগাঁওয়ের কৃষক সমাজ এখনও অবহেলিত। আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসাথে নিজেদের সামিল রাখার ঘোষণা দেন তিনি। পরে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে জুম্মার নামাজ পড়েন এনসিপি নেতারা। এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করে ৪র্থ দিনের কার্যক্রম শেষ করা হবে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, তরুণ এবং বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন। অবশ্যই জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের, যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতায় অভ্যুত্থানের 1 বছর পরেও গণকবরের মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই ফ্যাসিস্টের জন্ম হয়েছিল। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ছাত্র জনতা না মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন।
এ সময় গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদরা আছেন তাদের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এই গণ অভ্যুত্থানের পর 1 বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি এবং এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে এখানে সংশ্লিষ্ট যেই অধিদপ্তরগুলো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা আছে তারা এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন তারাই কেবল নীতি নির্ধারক, তাহলে তারা ভুল করছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। বিচারের প্রক্রিয়াটা ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা। এ সময় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শহীদ রনির পরিবারের সাথে দেখা করতে যান তারা। এ সময় কান্না জর্জরিত কণ্ঠে রনির মা বলেন, জীবন দিয়েও শহীদের স্বীকৃতি পাননি তার ছেলে। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। মাসব্যাপী শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করবেন সংগঠনটির নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর নারী ধর্ষণের মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই। রাজধানীর কারণ বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, বড় ভাইকে শায়েস্তা করতেই শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ফজর আলীর ছোট ভাই শাহপরান। বিস্তারিত GM তসলিমের রিপোর্টে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল হোতা শাহপরানকে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার থেকে গ্রেফতার করে র্যাব 11। র্যাব জানায়, বড় ভাই ফজর আলী ও ছোট ভাই শাহপরান দীর্ঘদিন যাবৎ ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। গত 26 জুন রাত 11:30টায় ভিকটিমের মা বাবা বাসায় না থাকার সুযোগে ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করে এর আধা ঘন্টার মধ্যে আগে থেকে উত পেতে থাকা ছোট ভাই শাহপরান 8-10 জনকে সাথে নিয়ে দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। এই সময় ভিকটিমকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি সহ অশ্লীল ভিডিও ধারণ করে তারা। গ্রেফতারকৃত শাহপরানের কাছ থেকে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও চিত্র সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি যারা আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। বাট পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। র্যাবের কর্মকর্তা আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে ফজর আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল শাহপরানের। তাকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেই উত্ত্যক্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26 জুনের যে ঘটনাটা। ঘটনার সাথে সম্পৃক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এটা হচ্ছে সুদের বিনিময়। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে। শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই-রিকশা। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এসব রিকশা কিনতে খরচ পড়বে 1.5 লাখ টাকা। নগরবাসী বলছেন, অটোরিকশা বাতিলের আগে বিকল্প ব্যবস্থা না করলে তীব্র সংকট সৃষ্টি হতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একসময় বলা হতো রিকশার শহর ঢাকা, এখন বলা হচ্ছে অটো রিকশার শহর। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন, পাল্লা দিচ্ছে বাস ট্রাকের সাথে। কোনো ধরনের নীতিমালা না থাকায় ইচ্ছামতো তৈরি করা হচ্ছে এসব পরিবহন। স্কুলের শিক্ষার্থীদেরও বহন করা হচ্ছে, এমনকি হাইকোর্টেও দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি তো আপনার নিষিদ্ধ করা, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দিয়ে। আপনি হাইকোর্টে বসে আছেন? আইসিও মনে করেন
আমি তো একবারই করলাম না, চালাই না, আমি তো ভ্যান গাড়ি চালাই। ব্যাটারি চালিত অটোরিকশা যাতায়াত সহজ করেছে, তবে বেপরোয়া চলাচলে যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে। এসবের পরিমাণ এত বেড়েছে যে যানজট সৃষ্টি করছে। হঠাৎ ব্রেকটা একটু সমস্যা হয় অনেক সময়, মানে অনেক ফোর্সফুলি যখন চলে তখন একটু ভয় লাগে। কিছু ক্ষেত্রে যদি বলা যে সুবিধা আছে, হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাচ্ছি বা সামথিং, আর ভাড়াটাও কিন্তু নর্মাল যে রিক্সা তার থেকে কম হয়, হ্যাঁ, কিন্তু রিস্কি তো হয়। কিছু রাস্তা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিক সরকার, গভর্নমেন্টের নির্দিষ্ট করে দিক, হ্যাঁ, মেন রোডে না আসা হোক। অটোরিকশা নিয়ন্ত্রণে ই রিক্সা তৈরি করেছে বুয়েট, দাম পড়বে প্রায় 1.5 লাখ টাকা। আগস্ট থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরা এলাকায় চলবে এসব বাহন। এজন্য চালকদের প্রশিক্ষণ দেয়া হবে, নিতে হবে লাইসেন্স। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক। ট্রেনিংয়ের পরে তারা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে তারা যখন এটা আমাদের কাছে আসবেন, আমরা তাদেরকে তখন রিক্সাটা কিনতে দিব, ঠিক আছে? এবং এটা একটি মানে ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ আমরা একটি রিক্সা দিব, এবং এগুলা জোন ভিত্তিক হবে। উত্তরের রিক্সার দক্ষিণে যেতে পারবে না, এবং মেইন রোডে কোনো রিক্সা উঠতে পারবে না, এগুলো ডাম্পিং করতে হবে, না তো অবৈধ সবগুলো। আলটিমেটলি গ্র্যাজুয়ালি আমরা ডাম্পিং করবো, কারণ হচ্ছে যে এটা তো রিস্কি। 1.5 লাখ একটু মানে এক্সপেন্সিভ হয় কিনা কারো কাছে? না, এগুলো এখনকারগুলো বানাতে তো 1,30,000 মতো লাগে, 1,20,30 এরকম লাগে, যেগুলো সুন্দর সুন্দর করবে। তো সুতরাং এটা বেশি, আর এটা তো বৈধ। 1.5 লাখ টাকা আমার কাছে নাই, আর আমরা 1.5 লাখ টাকা গুছাইতে পারি না। আমরা যে এটাই ভাড়া চালাই, মনে করেন 400 টাকা জমা দিই। মালিক যদি কিনা ভাড়া দেয় তাহলে চলার সামর্থ্য আছে, কিনার সামর্থ্য আমাদের নেই। আমাদের সমস্যা হবে আমাদের ফ্যামিলি নিয়ে চালানোর জন্য। এসব অটোরিকশা চালকদের কষ্ট কমিয়েছে, চলাচলও দ্রুত হচ্ছে। প্রশিক্ষণ কিংবা নীতিমালা না থাকায় ঝুঁকি বাড়ছে। তারপরও পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বাতিল না করবার পরামর্শ নগরবাসীর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছে নগরবাসী। মশার উপদ্রব দিন দিন বেড়েই চলছে বলে জানান তারা। তবে ডেঙ্গু পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মনির হোসেন তোপর রিপোর্ট। মশা নিয়ন্ত্রণে বর্ষা মৌসুমের আগেই বিশেষ কর্মসূচি হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। লাগাতার বৃষ্টিতে এখন ডেঙ্গু মশার বংশবৃদ্ধির আশঙ্কা রয়েছে। মশার যন্ত্রণায় থাকতে পারি না, রাস্তাঘাটে বসলে মশা কুটুস কুটুস কামড়ায়, এ সহ্য হয় না। মশা তো অনেক, এখানে বিকালের পরের থেকে অনেক মশা কামড়ায় আর কি। আমি আজ 1 মাস ধরে এই জায়গায় দোকান দিচ্ছি, আমি দেই না সিটি কর্পোরেশনে কোনো ওষুধ দিতে। আমরা সন্দেহ এনে বসে থাকতাম পারি না। সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি আরো বাড়ানো উচিত বলে মনে করেন নগরবাসী। কিছু অপরিচ্ছন্ন জায়গা এখনো পড়ে আছে, যেগুলো সংস্কারের কাজে প্রয়োজন, সংস্কারও ধরে না, যার জন্য মশা বাসা বাড়িতে বলেন আর নর্দমায় বলেন মশা সবসময় থাকে। সিটি কর্পোরেশনকে খুব বেশি সচেতন হওয়া দরকার এই মুহূর্তে, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য। চিকুনগুনিয়া, তারপরে কোভিড-19 সবই হচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে এখনও ডেঙ্গু রোগীর চাপ নেই, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বিশেষজ্ঞ দল। আর ডেঙ্গু জ্বরের সঙ্গে আপনার তীব্র গা ব্যথা থাকে, চোখে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, এমনকি ইদানিং আনইউজুয়াল সিমটম যেটা ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। এখনও কিছু কিছু ডেঙ্গু আমাদের আছে, কিন্তু সেটা মহামারীর পর্যায়ে না। আতঙ্কিত হবার সঙ্গত কোনো কারণ নাই। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মহাপরিচালক আরও বলেন, আতঙ্কিত না হয়ে এলাকায় জমে থাকা পানি অপসারণ করে পরিষ্কার রাখতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সবজির দাম কম থাকলেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ, দেশি মুরগি ও গরুর মাংসের। দেশি মুরগি কেজিতে প্রায় 30 টাকা বেড়েছে। কোরবানির ঈদের পর গরুর মাংসের দাম কিছুটা কম থাকলেও এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকায়। এদিকে কোরবানির ঈদের পর সেই যে চালের দাম বেড়েছে, এরপর আর তা কমেনি। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা বেহাল। এর মধ্যেই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে মাছ, দেশি মুরগি ও গরুর মাংসের দাম। দেশি মুরগি কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 260 টাকায়। মুরগি ব্যবসায়ী বলছেন, বর্ষায় উৎপাদন কম হয়, দাম বাড়তি। উৎপন্ন কম করছে, এখন আবার সামনে যদি ওটা বাজার মনে আবার 15-20 তারিখের মধ্যে আবার কমতে পারে বাজার। মাছ আমদানি কম, মাছের দাম বেশি, এই বললাম
নদীতে মাছ পাওয়া যায় না। অন্যদিকে কোরবানির ঈদের পর গরুর মাংস 700 টাকায় বিক্রি হলেও এখন দর উঠেছে 800 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। আগে তো 320 টাকা করে ছিল, আজকে দেখলাম ওদিকে 280। সুপার মুরগির দামগুলো একটু তুলনামূলক কম আছে। এই তো প্রতিদিনের মতোই খুব একটা আপ ডাউন নেই, হয়তো বা 5-10 টাকা কমছে আর বাড়ছে এরকম। রাজধানীর কারওয়ান বাজারে বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকায়। টমেটো আর গাজরের দামটাই বেশি, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। সবজি তো পর্যাপ্ত আমদানি, দামও কম, খালি শুধু দুইটা পণ্যের দাম বেশি, একটা হলো চায়নার গাজর আর ইন্ডিয়ান টমেটো। এদিকে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 19তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এবছর থেকে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এতে খুশি শিক্ষার্থীরা। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে 2006-07 সেশনে যাত্রা শুরু করা আদ্দিন নার্সিং ইনস্টিটিউট সুনামের সঙ্গে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক শেখ মহিউদ্দিনের সুযোগ্য নির্দেশনায় নার্সিংয়ের দক্ষ শিক্ষক সহ মেডিকেল কলেজের শিক্ষকরাও পাঠদান করেন। প্রতিষ্ঠানে মেধাবীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান চলছে অনেক আগ থেকেই। এবার শুরু হলো দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি। এতে খুশি শিক্ষার্থী ও তাদের পরিবার। এখানকার পড়ানোর পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ, 24 ঘন্টার কড়া নিরাপত্তা। অনেক কষ্ট করে আমার বাবাকে এখানে ভর্তি করেছে। এই যে আদ্দিন নার্সিং ইনস্টিটিউট পলিরহাট আমাকে অনেক সাহায্য করেছে। নবীনবরণ অনুষ্ঠানে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান সহ আরও অনেকে। তারা এখন সরকারিভাবে বিভিন্ন পরিচালক পদে আসার ব্যবস্থা হয়েছে। সুতরাং এই পেশাটা কোনোভাবেই এখন আর নেগলেক্টেড বলা যাবে না। একজন রোগীর চিকিৎসায় একজন চিকিৎসক এবং নার্স একত্রে কাজ করে। তাই আমরা চাই তোমাদের এই শিক্ষা জীবনের শুরু থেকেই পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতার বন্ধন সুদৃঢ় হোক। এই যে রোগীর সাথে নার্সিং এর যে নার্সদের যে সংযোগ, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি প্রথম বর্ষ থেকে। আমরা ওই সপ্তাহে দেখি যেটা যে খুঁজবে তখন যে এই সকিনা আদ্দিন নার্সিং থেকে কোন মেয়েটা পাস করছে তাকে ডেকে নিয়ে আসে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা সহ শপথ বাক্য পড়ানো হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া, আর এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসলামিক আমিরাত ও আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাশিয়া সকল দেশের আগে এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, এটি অন্যদের জন্য একটি দৃষ্টান্ত হবে। এবারে খেলার খবর। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রথম লড়াইয়ে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনজের প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি সৌদি আরবের
আল হিলাল। রাউন্ড অফ 16-এ দুই দলই অঘটনের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছিল। ফ্লুমিনেন্স 2-0 গোলে পরাজিত করেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে। আর আল হিলাল 4-3 গোলে হারায় ম্যানচেস্টার সিটিকে। এই দুই দলের লড়াইয়ে অর্থ হল ইউরোপের বাইরের অন্তত একটি দল ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলবে। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। অন্য কোয়ার্টার ফাইনালে শনিবার সকাল 7টায় আরেক ব্রাজিলিয়ান দল পালমেইরাসের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি। সংবাদ শেষ করব, তার আগে বিআরপি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ভবিষ্যতে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না মনে করে বিএনপি। অতীতের অবৈধ নির্বাচনে সহায়তাকারীদের বিচারের আওতায় আনার দাবি। বিদেশি রাষ্ট্রের তাবেদার নয়, আগামীতে বাংলাদেশপন্থীরাই দেশের নেতৃত্ব দেবে মন্তব্য নাহিদ ইসলামের। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি উদ্বোধন। ভাইকে শায়েস্তা করতেই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করল কুমিল্লার চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা শাহপরান আলামত জব্দ। বুয়েটের তৈরি ই রিকশা ছাড়া সব অটোরিকশা পর্যায়ক্রমে ডাম্পিংয়ের ঘোষণা উত্তর সিটির প্রশাসকের। বিকল্প ব্যবস্থা না করলে পরিবহনের সংকট সৃষ্টির আশঙ্কা রাজধানীবাসীর। এবং রাজধানীতে দিন দিন বেড়েই চলেছে মশার উপদ্রব। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে অসন্তোষ নগরবাসী। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।